ঔরঙ্গজেব। তার জন্ম হয় 1618 সালে। তার মায়ের নাম মমতাজ। ঔরঙ্গজেবের স্ত্রী ছিল ইরানের দিলরাজ বানু বেগম বা রাবিয়া বিবি। ঔরঙ্গজেব মোগলকালে যত মন্দির নির্মাণ হয়েছিল সমস্তগুলিকে ভেঙে দেন। বীর সিং বুন্দেলা একটি মন্দির নির্মাণ করেছিলেন, কেশব নারায়ণ মন্দির, এটিও ভেঙে দেন। এর ফলে জাট জাতের লোকেরা বিদ্রোহ করেছিল। জাট বিদ্রোহের নেতৃত্ব দিচ্ছিল গোকুলা। গোকুলার পর জাট বিদ্রোহের নেতৃত্ব দেয় রাজারাম। রাজারাম ক্রোধে পড়ে আকবরের কবর খুলে আকবরের অবশেষ জ্বালিয়ে দেন। ফলে ঔরঙ্গজেব রাজারামকে হত্যা করে দেন। রাজারামের পর জাট বিদ্রোহের নেতৃত্ব দেন চূড়ামন। ঔরঙ্গজেব চূড়ামনকেও হত্যা করে দেন এবং চূড়ামনের মৃত্যুর পর জাট বিদ্রোহ এমনিই শান্ত হয়ে যায়। ঔরঙ্গজেব রাজ্য বিস্তারের জন্য পূর্ব ভারতের দিকে অগ্রসর হন এবং মীর জুমলাকে পাঠান। মীর জুমলা খুব সহজেই পূর্ব ভারত জিতে যান। পরবর্তীকালে শাইস্তা খানকে বাংলা বিজয়ের জন্য পাঠান এবং বাংলা বিজয় করে বাংলা থেকে পর্তুগালিদের তাড়িয়ে দেন। পর্তুগালিদের থেকে সন্দ্বীপ এবং আরাকামের রাজার কাছ থেকে চট্টগ্রাম নিয়ে নেন। ঔরঙ্গজেবের সময়ই পূর্বোত্তর ভারতে বেশি সাম্রাজ্য বিস্তার হয়। ঔরঙ্গজেব দক্ষিণ ভারত জেতার জন্য অগ্রসর হন। দক্ষিণ ভারতে প্রথমেই পড়ে বিজাপুর। ঔরঙ্গজেব বিজাপুর ঠিকঠাকভাবে জিততে পারছিল না। বিজাপুর জেতার জন্য সে পরপর অনেকগুলি সেনাপতিকে পাঠায়, যেমন জয় সিং, বাহাদুর খান, দিলের খান, এবং পরবর্তীতে ঔরঙ্গজেব নিজে সেই যুদ্ধে নামেন। এরপর গোলকোন্ডা জেতার জন্য প্রথমে পাঠান মুয়াজ্জামকে। মুয়াজ্জাম সফল হয়নি। এরপর ঔরঙ্গজেব নিজেই আসেন। তিনি গোলকোন্ডাকে ঘুষ দিয়ে জিতে যান। ঔরঙ্গজেবের ছেলের নাম ছিল আকবর দ্বিতীয়, যে ঔরঙ্গজেবের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। আকবর দ্বিতীয়কে সাহায্য করেছিলেন দুইজন, নবম গুরু তেগ বাহাদুর এবং শিবাজী। নবম গুরু তেগ বাহাদুর আকবর দ্বিতীয়কে সাহায্য করায় ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করিয়ে দেন দিল্লিতে। তেগ বাহাদুরকে ধরে দুটি কন্ডিশন রাখেন, তাকে ইসলাম ধর্মে ধর্মান্তরিত করতে অথবা তাকে ফাঁসি দিয়ে দেবেন, এবং শেষমেশ ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে হত্যা করিয়ে দেন। ঔরঙ্গজেব সম্ভাজির চামড়া ছাড়িয়ে তার ভেতর বিছুলি ভরে দেন। এরপর ঔরঙ্গজেব দ্বিতীয় আকবরকে ধরে তার চোখের ভেতর গরম লোহার ছিক ঢুকিয়ে দেন। শিবাজীকে হারানোর জন্য ঔরঙ্গজেব অনেককে পাঠিয়েছিলেন। এর ভেতর সবথেকে ভরসাযোগ্য ছিল বাংলা বিজেতা শায়েস্তা খান। শায়েস্তা খান যখন শিবাজীর কাছে যান তখন শিবাজী শায়েস্তা খানকে হত্যা করে দেন। এরপর ঔরঙ্গজেব জয় সিংকে পাঠান। 1665 সালে জয় সিং শিবাজীকে হারিয়ে দেন এবং শিবাজীর সাথে একটি সন্ধি করেন, পুরন্দরের সন্ধি। অর্থাৎ 1665 সালে জয় সিং ও শিবাজীর ভেতর সন্ধি হয় পুরন্দরের সন্ধি। এই সন্ধি অনুযায়ী শিবাজী ঔরঙ্গজেবের অধীনতা আংশিকভাবে স্বীকার করেন এবং ঔরঙ্গজেবের দরবারে যান সাক্ষাতের জন্য। কিন্তু ঔরঙ্গজেব শিবাজীকে আপ্যায়ন না করে বন্দী বানিয়ে নেন এবং বন্দী করে রাখেন জয়পুরী মহলে। এখানে শিবাজী এক ভিখারি সাধুর রূপ নেন এবং ফল ব্যবসায়ী হিসাবে ছদ্মবেশ ধারণ করে পালিয়ে যান। ঔরঙ্গজেবের সাথে শিবাজীর শত্রুতা ছিল, কারণ শিবাজী সুরাট জিতে গিয়েছিলেন এবং ওই সময়ের সব থেকে বড় ও ব্যস্ত ব্যবসায়িক জায়গা ছিল সুরাট। জয়পুরী মহল থেকে বেরিয়ে শিবাজী পুনরায় সুরাট লুট করেন এবং জিতে যান। ঔরঙ্গজেব যতদিন পর্যন্ত জীবিত ছিলেন শিবাজীকে কখনো হারাতে পারেননি। ফলে বাধ্য হয়ে ঔরঙ্গজেব স্বীকার করে নেন যে শিবাজী একজন স্বতন্ত্র রাজা। ঔরঙ্গজেব ধার্মিক দিক থেকে খুবই কঠোর নিয়ম তৈরি করেন, যেমন শরিয়াত নিয়ম চালু করেন, অর্থাৎ ইসলাম ধর্মের নিয়ম। ধার্মিক চিহ্নিত মুদ্রা বন্ধ করে দেন। ইসলাম মুদ্রাতে কলমা লেখা থাকে, এই কলমা লেখা বন্ধ করে দেন। হুমায়ুনের সময় চালু হওয়া ঝারখা দর্শন বন্ধ করে দেন। আকবরের সময় চালু হওয়া তুলাদান ব্যবস্থা, অর্থাৎ একদিকে রাজা বসতেন এবং অন্যদিকে সোনা রেখে গরিবদের সেই সোনা বিলি করে দিতেন, এই ব্যবস্থাও বন্ধ করে দেন। দরবারে মহিলাদের গয়না পরা বন্ধ করে দেন। বিভিন্ন মাঝার ভেঙে দেন। মাঝার অর্থাৎ ভিআইপি লোকেদের কবরস্থান। ঔরঙ্গজেব সুন্নি জাতির ছিলেন, কিন্তু ভারতের বেশিরভাগ মুসলিম ছিল শিয়া জাতির। দাবা খেলা ও সঙ্গীতে ব্যান করে দেন। যদিও ঔরঙ্গজেব নিজে খুব ভালো বীণা বাজাতেন। চিত্রকলাতেও ব্যান করে দেন। এর ফলে শিল্পীরা দিল্লি ও বাংলা থেকে বিহারের পাটনাতে চলে আসে এবং পাটনাতে শুরু হয় পাটনা কলম শৈলীর চিত্রকলা। ঔরঙ্গজেব দিল্লির শাসক হওয়ার আগে দক্ষিণ ভারতের সুবেদার ছিল, তাই ঔরঙ্গাবাদে নিজের স্ত্রীর জন্য তৈরি করেছিলেন মাকবারা, বিবিকা মাকবারা, তাজমহলের কপি করে। তাই বিবিকা মাকবারাকে দ্বিতীয় তাজমহলও বলা হয়। মোগল যুগে দুটি সময় চলে, উন্নতির কাল এবং অবনতির কাল। উন্নতির কাল হলো 1526 সাল থেকে 1707 সাল, আর অবনতির কাল হলো 1707 থেকে 1857 সাল। এই অবনতির কালকে উত্তর মোগল কালও বলা হয়।